খুবই কনফিউজিং ফোন। এই ফোনটাকে ভালো বলবো না খারাপ বলবো এখনও সিদ্ধান্ত নিতে পারছি না। আসলে এই ফোনের প্রসেসরের কথা যদি বলেন, প্রসেসর সুপার ফাস্ট, আবার কিছু ক্ষেত্রে প্রসেসর সুপার স্লো। এই ফোনের ক্যামেরা যদি বলেন অসাধারণ ক্যামেরা, আবার কখনো বলতেই হবে এই ফোনের ক্যামেরা অতটাও ভালো নয়। এই ফোনের ব্যাটারির কথাতে যদি আমরা আসি, 5000 mAh ব্যাটারি, অথচ ব্যাটারি ব্যাকআপ অতটা ভালো নয়। আবার কখনো মনে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ অসাধারণ। কেন এরকম কনফিউশন? আজকের ভিডিওতে সব কিছু বলবো। গুগল পিক্সেল 6 প্রো এই ফোনটার ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেছেন। স্পেসিফিকেশনস নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, কারণ আমরা 2 সপ্তাহ ধরে এই ফোনটা ব্যবহার করছি। তো এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনার সাথে। কেমন লাগলো এই ফোনটা আজকে সব বলবো। কারা কিনতে পারেন, কেনার কথা ভাবতে পারেন, ভবিষ্যতে কখনো এটার কথা চিন্তা করা যেতে পারে কিনা, সব জানতে পারবেন। ভিডিও দেখতে থাকুন। শুরু করে দিই চলুন। প্রথমেই বলতে হয় এই ফোনটা ধরতে কেমন। হাতে নিয়ে লোফালুফি করবেন না অবশ্যই, কিন্তু তবুও ফোনটা ইন হ্যান্ড ফিলিং কেমন বলতেই হচ্ছে। এই ফোনটা হাতে নিয়ে প্রথমেই আপনার ভয় লাগবে যে এই বুঝি হাত থেকে পড়ে গেল। এত বেশি তেলতেলে ভাব, মানে ওলিওফোবিক কোটিং, যেটা পিচ্ছিল একটা কোটিং দেওয়া হয় যে কোনো ফোনের ওপর, যাতে আপনার ইউজার এক্সপিরিয়েন্স বাড়ে, ফোনটাতে স্ক্রল করতে, ফোনটা ইউজ করতে সুবিধা হয়, সেটা সাধারণত ডিসপ্লের ওপর থাকে। এখানে মনে হচ্ছে ব্যাক সাইডেও দিয়ে দিয়েছে। এতটাই পিচ্ছিল এই ফোনটা, সব সময় ভয় লাগবে যে ফোনটা হাত থেকে বুঝি পড়ে গেল। তবে ফোনটা 210 গ্রাম ওজন, হাতে ধরতে খুব একটা অসুবিধা হচ্ছে না। একটু বড়োর দিকেই, 6.7 ইঞ্চি এটা ডিসপ্লে সাইজ। তবু আমি বলবো এই ফোনটার বিল্ড কোয়ালিটি বেশ ভালো। চারদিকে ফ্রেমটা মেটাল, যার মধ্যে 20টা 5G ব্যান্ডের জন্য টুকটাক কাট আউট দেখতে পাবেন। ওপর দিকে প্লাস্টিক আছে, হ্যাঁ, পুরোটা মেটাল হওয়া সত্ত্বেও ওপরে প্লাস্টিক আছে। সম্ভবত সেটা 5G ব্যান্ডের জন্য করা হয়েছে, না অন্য কোনো কারণ আমি জানি না। আর ব্যাক সাইডে রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস, ফ্রন্টেও দেওয়া হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস। ডিজাইন একদম রিফ্রেশিং একটা ডিজাইন, আমার খুব পছন্দ, অনেকের পছন্দ হবে না। অনেকে ভাবছেন এই যে ক্যামেরা বাম্পটা আছে এর নিচের দিকে ধুলো ময়লা এসে যাবে। আমি অন্তত 2 সপ্তাহ ইউজ করে ধুলো ময়লা ফেলতে পারিনি। আমার মনে হয় না এটা কোনো সমস্যা হতে পারে। ক্যামেরা বাম্পটা অনেক বড়, হাতে চেষ্টা করলে এরকম ধরাও যেতে পারে। তো তবুও এটা দেখতে ভালো লাগছে। সব মিলিয়ে বলবো ডিজাইনের জন্য গুগলকে আমি ভালো মার্কস দিতে চাই। ফোনটা হাতে নেওয়ার যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সটাও আমি বলবো যথেষ্ট ভালো। ফোনের ডান দিকে পাওয়ার বাটনের ঠিক নিচে ভলিউম আপ ডাউন বাটন রয়েছে, যেটা মাঝে মধ্যে কনফিউশন তৈরি করে। আপনি পাওয়ার বাটন প্রেস করতে গিয়ে ভলিউম বাটন প্রেস করবেন, এটা হতে বাধ্য। আর উল্টো দিকে সিম ট্রে রয়েছে, যেটার মধ্যে একটাই সিম ভরা যাবে, আর একটা সিম ভরা যাবে, তবে সেটা ই সিম হতে হবে। এইসব ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এইসব অদ্ভুত কেন কাণ্ড কারখানা করে আমি জানি না। 2টো সিম দিলে কি অসুবিধা হতো, জায়গা তো ছিল। তলার দিকে 2টো স্পিকার গ্রিল রয়েছে, একটা USB টাইপ সির জন্য পোর্ট রয়েছে, ওপর দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। এই হচ্ছে টোটাল ওভারভিউ, এবং সেটা আমি বলবো গুগল ভালো কাজ করেছে। এই ফোনটার ইন হ্যান্ড ফিলিং বেশ ভালো। হ্যাঁ, ওপর দিকটা একটু ভারী, তবে সেটা কোনো মেজর ইস্যু নয়। ফোনটার ডিসপ্লে 6.7 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা মাখনের মতো মসৃণ বলা যায়, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট দিয়েছে বলে ব্যাপারটা আরও স্মুথ হয়ে গেছে। আউটডোর ভিজিবিলিটির কোনো রকম সমস্যা নেই, যথেষ্ট ব্রাইট এবং কার্ভ ডিসপ্লে। অনেকের কার্ভ ডিসপ্লে পছন্দ নয়, কারণ জেস্চারের ক্ষেত্রে হাতটাত নাড়াতে, আঙুল টাচ করতে একটু সমস্যা হয়। আমার কিন্তু কার্ভ ডিসপ্লে ভীষণই পছন্দ। এবার আসে এই ফোনের ব্যাটারির কথায়। 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, কিন্তু 5000 mAh ব্যাটারি ভালো ব্যাকআপ দিচ্ছে একদিকে যেরকম, আরেকদিকে খারাপ ব্যাকআপ দিচ্ছে বলা যায়। ব্যাপারটা এরকম হচ্ছে, যখন আমি প্রথম ইউজ করতে শুরু করেছিলাম এটা একদিন ব্যাকআপ দিচ্ছিল, মানে একটা দিন আমি ইউজ করতে পারছিলাম। যত বেশি এটা ইউজ করছি দেখছি ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাচ্ছে। এখন 25%-এর মতো ব্যাটারি ব্যাকআপ আমি বেটার পাচ্ছি। প্রায় 1.5 দিন এই ফোনটা আমি ইউজ করতে পারছি। এবং স্ট্যান্ড বাই টাইম, এই ফোনটার ব্যাটারিতে স্ট্যান্ড বাই টাইম, অর্থাৎ আপনি ফোন ইউজ করছেন না, রেখে দিয়েছেন, কত তাড়াতাড়ি ব্যাটারি চলে যাচ্ছে, এখানে ভীষণ হতাশজনক একটা ছবি আছে। গুগল পিক্সেল 4-এ এই ফোনটা এমনি রেখে দিলে 4 দিন ব্যাটারি ব্যাকআপ থাকতো। এত কম ব্যাটারি, 3300 mAh ব্যাটারি ছিল এখানে। আর সেখানে পিক্সেল 6 প্রো এটা রেখে দিলে 2 দিনের মধ্যে পুরো ব্যাটারি চলে যাচ্ছে ফোন ইউজ না করলেও। এটা আমি বলবো গুগলের অপটিমাইজেশনের অভাব। আর এই রকমই অপটিমাইজেশনের অভাব আমরা আরও বেশ কিছু জায়গায় দেখলাম। গুগলের এই যে টেন্সর চিপ এখানে দেওয়া হয়েছে, সেটা বহু ক্ষেত্রে সুপার ফাস্ট কাজ করেছে। আসলে এখানে স্পেসিফিকেশনসের ক্ষেত্রে স্টোরেজ UFS 3.1 দেওয়া হয়েছে, র্যাম LPDDR5 র্যাম দেওয়া হয়েছে 12 GB। সুপারফাস্ট কাজ করারই কথা। গুগলের নিজস্ব সফটওয়্যার অ্যান্ড্রয়েড 12 দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সুপারফাস্ট কাজ করবেই তো। কিন্তু টেন্সর চিপটা মেনলি গুগল ডিজাইন করেছে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। স্যামসাংকে দিয়ে বানিয়েছে একটা এক্সিনোস চিপ, যেখানে নিজেদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভরে দিয়ে দিয়েছে। তার ফলে তার রিফ্লেকশন আমরা ক্রমশ দেখতে পাবো। কিন্তু এই মুহূর্তে পারফরমেন্সের ক্ষেত্রে ইউআইতে আমরা কোনো ল্যাগ পাচ্ছি না, সব কিছু সুপার ফাস্ট কাজ করছে। র্যামের মধ্যে বড় গেম, বড় অ্যাপ্লিকেশন স্টোর হয়ে রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সব কিছু দারুণ মনে হবে, কিন্তু অতটাও ভালো নয়। কারণ বেশ কিছু গেমের ক্ষেত্রে আমরা ল্যাগ দেখছি, আমরা দেখছি কিছু ফ্রেম ড্রপ, কারণ সেই গেমগুলো এখনও অপটিমাইজড নয় এই প্রসেসরের জন্য।
তো নতুন প্রসেসর এসেছে, তাকে কিছুটা সময় দিতে হবে, ডেভেলপারদের কিছুটা সময় দিতে হবে গেমগুলোকে এই প্রসেসরের জন্য অপটিমাইজ করতে। ঠিক একইভাবে এই নতুন প্রসেসর সেহেতু এটা গরম হবে এই ভয়টা আমি পাচ্ছিলাম, এবং আলটিমেটলি তাই হয়েছে। যখন আমরা এই ফোনটা নিয়ে সাধারণ কাজে ইউজ করছি, আমরা ইউটিউবে একটা ভিডিও দেখছি, আধ ঘন্টা ভিডিও দেখার পর দেখা যাচ্ছে ফোনের তলার দিকটা গরম হয়ে যাচ্ছে। আমরা যখন ফটো তুলছি গোটা ফোনটা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এমন নয় যে ওভার হিটিং হচ্ছে, 50 ডিগ্রির উপরে চলে যাচ্ছে, হাতে ধরা যাচ্ছে না, ওরকম নয়, তবে গরম হচ্ছে, বেশ উষ্ণ হচ্ছে, এই কথাটা বললে ঠিক হবে। চিপ তো হয়ে গেছে, এবার কি? আচ্ছা, চিপের পর আমরা ব্যাটারিও হয়ে গেছে, তাহলে আমরা এবার কি নিয়ে বলবো? ক্যামেরা নিয়ে লাস্টে বলবো। তাহলে এবার গুগলের এখানে না, সাবস্ক্রাইব করার জন্য বলবো, সেটা পরে হবে, কিন্তু এখন আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে এর ইউআই এর কথা। ইউআই নিয়ে বলেছি, কিন্তু আরও ডিটেলসে বলতে গেলে গুগল এখানে অ্যান্ড্রয়েড 12 দিয়েছে। অ্যান্ড্রয়েড 12-এ প্রচুর ফিচার আছে এবং প্রচুর ফিচার নেইও। যেরকম আমরা জানি যে কাস্টমাইজড ইউআই এর ক্ষেত্রে ফিচার বেশি থাকে, এখানে প্রচুর ফিচার আছে, কিন্তু ফিচার নিয়ে এখানে আলোচনার কিছু নেই। অ্যান্ড্রয়েড 12 নিয়ে গুগল পিক্সেল 6 প্রো রিভিউ করার সময় কেন আলোচনা করব? মেটালিক কালার আইকনে নিয়ে আসে, যেরকম আমরা থিম সিলেক্ট করব সেরকম কালার হয়ে যাবে, এগুলো তো অ্যান্ড্রয়েড 12 রিভিউ করার সময় বলবো। তো সেখানে ইউআই নিয়ে বলার এটাই আছে যে এই ইউআইটাতে ফিচার কিছু কম আছে, যেহেতু স্টক অ্যান্ড্রয়েড, কিন্তু একদম পরিষ্কার সুন্দর ইউআই। এবং গুগল এখানে 3 বছরের আপডেট দেবে বলেছে, সিকিউরিটি আপডেট দেবে 5 বছরের। কিন্তু কেন এটা হবে? অ্যাপেল যেখানে 5 বছরের আপডেট দিচ্ছে, 5 বছর দেবে বলে 6 বছর 7 বছরও দিয়ে দিচ্ছে, সেখানে গুগল 3 বছর কেন বলবে? আমার মতে গুগলের এখানে অন্তত 5 বছর আপডেট দেওয়া উচিত ছিল। এই ইউআই এর ক্ষেত্রে আরেকটা সমস্যা আমি দেখলাম, বেশ বড়সড় সমস্যা আমার এটা মনে হয়, বেশ কিছু জিনিস ঠিকঠাক কাজ করছে না। যেমন ডাবল ট্যাপ ওয়েক, আমি দুবার ট্যাপ করলে অনেক সময় ঠিকঠাক খুলে যাচ্ছে, অনেক সময় দুবার ট্যাপ করার পর কিছুক্ষণ বাদে খুলছে, দুবারের জায়গায় 3বার 4বার 5বার ট্যাপ করতে হচ্ছে ডিসপ্লের ওপর, তারপর সেটা অন হচ্ছে। এটা কেন হবে? গুগল এই ইউআই এর মধ্যে ফেস আনলকের কোনো ফিচার দেয়নি, এটা কেন হবে? একটা ফ্ল্যাগশিপ ফোন, গুগল এটা চাইলেই দিতে পারতো, কিন্তু কেন দেবে না? গুগলের এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা আছে ডিসপ্লের মধ্যে, সেটা সুপার স্লো। মানে আজকের দিনে দাঁড়িয়ে একটা ফ্ল্যাগশিপ ফোনের থেকে আমরা এরকম স্লো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কি করে মানতে পারি? এটা সত্যিই মানা যায় না। এই ফোনে যে প্রক্সিমেট্রি সেন্সার আছে, অর্থাৎ ফোন আপনি কল করার সময় কানে দিলেন, কান থেকে নামানোর সাথে সাথে ফোনটা ডিসপ্লেটা জ্বলে উঠবে, আর কানে দেওয়ার সাথে সাথে ডিসপ্লে অফ হয়ে যাবে, এটা যে সেন্সার কাজ করে সেই সেন্সার এখানে ভীষণ স্লো। আমি জানি না, গুগল হার্ডওয়্যার কম দামে কিনেছে, এটা মানতে কষ্ট হয়, তাহলে কি হতে পারে? সফটওয়্যারের সমস্যা, ইউআইতে সমস্যা, অপটিমাইজেশনের সমস্যা, তো সেটাও তো মানতে কষ্ট হয়। একটা ফ্ল্যাগশিপ ফোন গুগলের তরফ থেকে এরকম ছোট ছোট ভুল, ছোট ছোট খুঁত থাকবে কেন? কেন থাকবে? তার উত্তরটা হচ্ছে যে গুগল যখনই তাদের পিক্সেল সিরিজের কোনো ফোন নিয়ে আসে তাতে প্রচুর বাগ থাকে, এবং গুগল সেটা ক্রমশ আপডেট দিয়ে ফিক্স করে। একটা সময় গিয়ে পিক্সেল সিরিজের ফোন অসাধারণ হয়ে ওঠে, তখন আর সাধারণ মানুষ জানতে পারে না, তারা আর পিক্সেল সিরিজের ফোন কেনে না, আর যারা কেনার তারা শুরুতে কিনে পিক্সেল সিরিজের ফোনকে বদনাম করে, যেমন আমি এখন করছি। এবার তাহলে সেই কথাটা বলা যাক যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, অর্থাৎ এই ফোনের ক্যামেরা কেমন। এখানে ব্যাক সাইডে একটা 48 মেগাপিক্সেলের টেলিফোটো, ওরে বাবা পড়ে যাচ্ছিলাম, ভিডিও চক্করে এখানে এসে পড়ে যাচ্ছে। সত্যি ভিডিওর জন্য কি কি করতে হয় আমাদের, ঝোপে জঙ্গলে, খেতে খামারে লোকে চাষ করার জন্য খেতে যায়, আমরা ভিডিও করার জন্য খেতে এসে চাষ করছি, ধান খেতে। এনিওয়ে, গুগল পিক্সেল 6-এর বদলে 6 প্রো অনেকেই বেছে নিচ্ছেন, তার কারণ এই 6 প্রোতে একটা টেলিফোটো জুম লেন্স আছে, 4x জুম করা যায়, যেটা আপনি সফটওয়্যারের মাধ্যমে 20x অবধি যেতে পারবেন। গুগল এখানে সম্পূর্ণ নতুন একটা সেন্সার ইউজ করেছে, 2016 সালের পর এই প্রথম তাদের সেন্সার পাল্টালো। তো সব মিলিয়ে গুগলের এই ফোনটা বেশ রিস্কি ছিল তাদের ক্যামেরার ব্যাপারে, এবং সেই রিস্কের গুগল রেজাল্ট খারাপই করেছে, খুব ভালো করেছে বলা যাবে না। বেশ কিছু ছবি খুব ভালো এসেছে। অটোফোকাসের ক্ষেত্রে আপনি দেখুন, একদম ছোট একটা পার্টিকেল, সেখানে কত সুন্দরভাবে অটোফোকাস করেছে, নর্মাল ফোন এটা করতে পারে না। গুগল বেশ কিছু সিনারিওতে যখন আলো ভালো আছে দুর্ধর্ষ ছবি তুলেছে, হ্যাঁ দেখেই মনে হচ্ছে গুগলের পিক্সেলে তোলা ছবি সেরা ছবি। আইফোন 13-এর সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখব যে ওভারঅল দুজনে সমান সমান কম্পিটিশন দিয়েছে, আপনারা ছবিগুলো এখন দেখতে পাচ্ছেন। এবং কিছু ক্ষেত্রে যেখানে ডাইনামিক রেঞ্জের ব্যাপার আসছে সেখানে আমার মনে হচ্ছে আইফোন 13 একটু বেটার করছে, যেখানে পোর্ট্রেট মোডের ব্যাপার আসছে সেখানে আইফোন 13 বেটার করছে, কনসিস্টেন্সির কথা যেখানে আসছে সেখানে আইফোন 13 বেটার করছে। গুগলের পিক্সেল 4a, সেই ফোনটা এতদিন ধরে আমি ইউজ করছি, তাতে রিসেন্টলি অ্যান্ড্রয়েড 12-এর আপডেট এসেছে, এবং তার ছবির কোয়ালিটি আর পিক্সেল 6 প্রো, এই দুটোর ছবির কোয়ালিটি আপনি পাশাপাশি রাখলে দেখতে পাবেন যে পিক্সেল 6 প্রো খুব বিশাল কিছু ইমপ্রুভমেন্ট এমন নয়।
হ্যাঁ, ডিটেলস বেশি এসেছে, কারণ ক্যামেরার সেন্সার পাল্টেছে, বেশি মেগাপিক্সেল এসছে, কিন্তু তার মানে এটা নয় যে ছবির কোয়ালিটি অসাধারণ কিছু পরিবর্তন হয়ে গেছে। গুগল পিক্সেল 4 আর গুগল পিক্সেল 6 প্রো ছবির কোয়ালিটি সামান্যই চেঞ্জ, এবং আইফোনের সাথে আপনাদের তো এক্ষুনি দেখালাম। এবং এক্ষেত্রে একটা কনক্লুশনে আমাদের পৌঁছতেই হচ্ছে যে অ্যাপেল তাদের আইফোন 13-এ ভিডিওর ক্ষেত্রে যে সেরা ব্যাপারটা দেয়, পিক্সেল 6 প্রোতে সেটা হচ্ছে না। আমরা 4K-তে 60 FPS এ রেকর্ড করতে পারছি, HDR10-এ রেকর্ড করতে পারছি, তবুও সেই ছবিগুলোর কোয়ালিটি কখনো আইফোন 13-এর মতো নয়। আইফোন 13 ভিডিওর ক্ষেত্রে অবশ্যই এগিয়ে যাবে এবং কনসিস্টেন্সির ক্ষেত্রে এগিয়ে যাবে। আপনি একটা ফোন নিলেন, সেই ফোনটা যেদিকে ইচ্ছা হঠাৎ তুলে একটা ফটো তুলে নিলেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে সেই ফটোটা ভালো হবে। এরকম একটা ফোন যদি আপনি খোঁজেন, তাহলে গুগল পিক্সেল 6 প্রো এখনও সেই ফোন হয়ে উঠতে পারেনি। এই ভরসার জায়গাটা যেটা আইফোন দিতে পারে, সেই জায়গাটা গুগল এবার ধরতে পারেনি। হয়তো ভবিষ্যতে পারবে, সফটওয়্যার আপডেট দিয়ে পারবে, কিন্তু এখনও অবধি পারেনি। আমরা যখন সেলফি মোডে ফটো তুলছি তখন দেখতে পাচ্ছি যে ভালো ছবি উঠছে, কিন্তু এজ ডিটেকশানে এখনও কিছু সমস্যা রয়েছে। গুগল সবসময় বিখ্যাত তাদের নাইট মোডের ফটোর জন্য, তো একদম লো লাইটে যখন ফটো তোলা হচ্ছে, এই ফোনের ফটোর কোয়ালিটি অতটাও ভালো হচ্ছে না, বরঞ্চ তার থেকে আমি বলবো গুগল পিক্সেল 4a-তে বেটার ফটো আসছে। গুগল এখানে নতুন করে তাদের অ্যালগোরিদম সেট করবে, তারপর এই ব্যাপারটা উন্নত হবে বলে আমি মনে করি। এখানে সফটওয়্যার প্রসেসিংয়ের মাধ্যমে ছবিকে ভালো করা হচ্ছে, তার জন্য একটা বড় সমস্যা হচ্ছে। আমরা যখন কোনো ছবি তুলতে যাচ্ছি, সেটা ইমেজ প্রসেসিং হতে সময় লাগছে, অর্থাৎ আমরা যে ছবিটা দেখে ক্লিক করব আর যে ছবিটা আউটপুট আসবে, দুটোর মধ্যে তফাৎ থাকবে, এবং এটার জন্য আমাকে কিছুটা আন্দাজে ছবি তুলতে হচ্ছে যে লাস্টে গিয়ে আমি রেজাল্ট কী পাবো। যখন আমরা কোনো ফটো তুলছি, বিশেষ করে লো লাইটে ক্যামেরাটা হঠাৎ করে নাড়ালে বা শেক হয়ে গেলে তখন কিন্তু ছবি ব্লারি হয়ে যাচ্ছে। তো গুগলের এই ফোনটাতে এখনও এই সমস্যাগুলো আছে, এবং এগুলো আলোচনার বিষয়, কারণ এই ফোনটা গুগলের ফোন, পিক্সেল ফোন। পিক্সেল ফোনে এগুলো আমরা ভাবতেই পারি না। আপনি যদি একটা ফ্ল্যাগশিপ ফোন কিনবেন ভাবেন, বিশেষ করে আপনি যদি ইউরোপ আমেরিকার মানুষ হন, তাহলে আপনি কম দামে গুগল পিক্সেল 6 প্রো কিনতে পারেন, কারণ আপনি এখানে অ্যাপেলের থেকে কম পয়সা খরচা করতে হচ্ছে, আপনাকে স্যামসাংয়ের থেকে কম পয়সা খরচা করতে হচ্ছে, এবং কম পয়সা খরচ করার পর আপনি একটা ভালো ফ্ল্যাগশিপ ফোন পাচ্ছেন, যেখানে আপনি জানেন যে ভবিষ্যতে সব কিছু বেটার হয়ে যাবে। কিন্তু আপনি যদি ইন্ডিয়া বা বাংলাদেশের মানুষ হন, তাহলে এত টাকা খরচা করবেন। ইন্ডিয়াতে অন্তত বাইরে থেকে ইম্পোর্ট করতে হলে 1 লাখ টাকা পড়বে, বাংলাদেশে ওরকমই পড়বে। তো তারপর আপনি এই ফোনটা কিনলে, একটা ফ্ল্যাগশিপ ফোনের মতো পয়সা খরচ করলে তার থেকে একটু কমই কিছু আউটপুট পাবেন। এই জিনিসটা আমার মনে হয়েছে আপাতত হতাশজনক। ভবিষ্যতে আশা করা যায় গুগল বেটার করবে, এবং দেখা যাক গুগল কি করে। গুগলের যে ম্যাজিক ইরেজার আছে, সেটা অনেক হাইপ তৈরি করেছে, এবং সেটার ব্যাপারে আমার স্পেশাল কিছু বলার আছে। যেমন এই ছবিটা থেকে আমি এই সাবজেক্টটাকে ইরেজ করতে চাই, এডিটে গেলাম, আমি এখানে টুলসের মধ্যে ম্যাজিক ইরেজারকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যেটুকু জায়গা ইরেজ করতে চাই সেটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর কি হচ্ছে আপনারা দেখুন। দেওয়ার পর এরকম অদ্ভুত ব্যাপার হচ্ছে, তার কারণ এখানে শ্যাডোটা রয়ে গেছে। কিন্তু যদি এমন কোনো ছবি হয় যেটাতে শ্যাডো নেই, যেমন ধরুন এই গরুর ছবিটা, এটাকে যদি আমরা এডিটে যাই এবং সেখানে টুলসের অপশানে যাই, ম্যাজিক ইরেজার সিলেক্ট করি, এবং সেখানে গরুটাকে আমরা যদি বেছে নিই ইরেজ করার জন্য, তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে। এক্ষেত্রে ম্যাজিক ইরেজার অনেক ভালো কাজ করেছে। যেটুকু আপনি সিলেক্ট করবেন সেটা চলে যাচ্ছে, এবং এখানে যেমন গরুর মাথাটা কিছুটা অংশ রয়ে গেছে, আমি সিলেক্ট করিনি বলে, কিন্তু বাদ বাকি অংশ আপনি দেখুন, এই জায়গাগুলো যেখান থেকে ইরেজ হয়ে গেছে সেটা মোটামুটি ভালোভাবে পরিষ্কার হয়েছে। তবু আমি বলবো এআই এখানে আরও ইমপ্রুভ করবে, ভবিষ্যতে আরও বেটার হবে, এবং সেটা হওয়াটা জরুরি। একটা ভালো ফিচার, কিন্তু এখনও ম্যাচিওর ফিচার নয়। এখানে আপনি রেকর্ডারে গিয়ে রেকর্ডিং করার সময় সাইডে ট্রান্সক্রিপ্ট অপশন রয়েছে, সেখানে চলে যেতে পারেন। তখন আপনি যা বলবেন সেটা এখানে রেকর্ড হয়ে যাবে। যেমন এখন ইংলিশে কিছু বললে রেকর্ড হয়ে যাবে, হাউ আর ইউ এটা বললে রেকর্ড হয়ে যাবে। কিন্তু ইংলিশে কেন বলছি, বাংলা নয় কেন? কারণ এখানে বাংলা অপশন নেই, মাত্র এই কটা ল্যাঙ্গুয়েজের অপশন আছে। কিন্তু আমরা যদি সেটিংয়ে ট্রান্সক্রিপ্ট অপশনে যাই, তাহলে সেখানে কিন্তু যা বলবো আমরা সেটাই লেখা হয়ে যাবে। যেমন এখন লেখা হয়ে যাচ্ছে, স্ক্রিপ্ট অপশানে যাই, এসব ইত্যাদি লেখা হয়ে যাচ্ছে। এখানে আমি আপনাদের খুব ছোট্ট করে সুন্দর একটা কথা বলতে চাই। আপনারা যদি এখনও টেকসাই গাই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, সেটা টেক্সি গাড়ি নয়, টেকসাই গাই, টেক্সটাইলও নয়, টেকসাই গাই। গুগল আমাদের নাম শুনলেই পাগল হয়ে যায়। আমাদের চ্যানেলের নামটা গুগল এখনও শিখতে পারেনি। গুগলের সিইওকে একটা এই ব্যাপারে আমাদের আবেদন করতেই হবে। আপনারা একটা কাজ করতে পারেন, একটা ভালো কাজ করতে পারেন, এইসব দিকে মন না দিয়ে আপনারা যদি সাবস্ক্রাইব বাটনটা লাল দেখে থাকেন, সেটাকে তাহলে লাল রাখবেন না, সেটা ডেঞ্জারাস, তাহলে সেটাকে কালো করে দেবেন। তো এখানে ট্রান্সক্রিপ্ট অপশন থেকে আমরা বাংলায় এরকম লিখতে পারবো। এখানে আমরা ইচ্ছা মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সেটাকে সেভ করতে পারবো। প্রচুর ল্যাঙ্গুয়েজের সাপোর্ট আছে, যে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন সেই ল্যাঙ্গুয়েজে লেখা হবে। তবে হ্যাঁ, ওই যে বললাম,
গুগল এখনও সম্পূর্ণ বুদ্ধিমান হয়নি, বাংলা সব কিছু তারা এখনও বোঝে না। গুগল বলেছে এই ফোনে 30 ওয়াটের ফাস্ট চার্জার আছে। বক্সের মধ্যে আমরা চার্জার পাই না, একটা ইউএসবি অ্যাডাপ্টার পাই আর একটা চার্জিং কেবল পাই, আর কিছু নেই বক্সের মধ্যে। কিন্তু গুগল যে 30 ওয়াটের চার্জিংয়ের সাপোর্ট আছে এটা বলেছে, এটা আমাদের আসলে মিসলিড করেছে। আপনাদের এর আগে বহুবার বলেছি, আসলে এই ফোনটা 22 থেকে 23 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, 30 ওয়াটের সাপোর্ট করে না। তো গুগল আমাদের এইভাবে মিসলিড করবে, একরকম ঠকাবে, এটা মানতে কষ্ট হয়। তো এই ফোনের ক্ষেত্রে সেগুলো বেশ কিছু জায়গায় হয়েছে। গুগল এখানে টাইটান M2 সিকিউরিটি চিপ দিয়েছে, যেটা হার্ডওয়্যার লেভেলের সিকিউরিটি চিপ। সেক্ষেত্রে সিকিউরিটির ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এখানে সিকিউরিটির ব্যাপারে অনেক কিছু ভালো কাজ করা হয়েছে, তবে সেটা পিক্সেল 6 প্রো ফোনের জন্য নয়, সেটা করা হয়েছে অ্যান্ড্রয়েড 12-এর ক্ষেত্রে। অর্থাৎ আপনি এখানে সিকিউরিটির ক্ষেত্রে কোন অ্যাপ্লিকেশন কি আপনার হার্ডওয়্যার ইউজ করছে, ধরুন কোন অ্যাপ্লিকেশন আপনার মাইক্রোফোন ইউজ করছে, কেউ ক্যামেরা ইউজ করছে, ব্যাকগ্রাউন্ডে কে কোনটা ইউজ করছে, সব কিছু আপনি দেখতে পাবেন, মনিটর করতে পারবেন, এবং আপনি চাইলে আপনার মাইক্রোফোন কেউ অ্যাক্সেস করবে না এরকম সিলেক্ট করে দিতে পারবেন। আপনি ক্যামেরা অ্যাক্সেস করবে না এই অপশানটা সিলেক্ট করতে পারবেন, এবং খুব সহজে নোটিফিকেশন প্যানেল থেকে বা ওপরে যে ড্রপ ডাউন মেনুটা থাকে সেখান থেকে করতে পারবেন। তো এরকম সিকিউরিটির ক্ষেত্রে গুগল খুবই ভালো কাজ করেছে, অন্তত বলা যায় যে অ্যাপেলের আইফোনের মতো কাজ করেছে। এখানে যখন কোনো অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে আপনার ক্যামেরাটাকে ইউজ করবে, একটা সবুজ রঙের নোটিফিকেশান জ্বলে উঠবে, কেউ যখন মাইক্রোফোন ইউজ করবে একটা নোটিফিকেশানে আলো জ্বলে উঠবে। তো এই জায়গাটাতে গুগল সেরা কাজ করেছে। অ্যান্ড্রয়েডে এই জিনিসটা আমরা এতদিন মিস করছিলাম, তো অ্যাপেলের হাত থেকে একটা অস্ত্র এবার গুগল কেড়ে নিল বলা যায়। এই ফোনের সাউন্ড কোয়ালিটি কেমন? নিঃসন্দেহে ডুয়েল স্টুডিও স্পিকার ভালোই সাউন্ড কোয়ালিটি দিয়েছে, যথেষ্ট লাউড এবং ভালো। ওপর দিকে যে স্পিকারটা আছে সেটাতে বাস একটু বেশি, তলার দিকেরটায় ট্রিবল একটু বেশি, ওভারঅল সব মিলিয়ে একটা ভালো স্পিকারই আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কোনো রকম সমস্যা আমরা এখানে দেখতে পাবো না। তো এই ফোনের ক্যামেরা নিয়ে ডিটেলসে আরেকটা ভিডিও আসবে, এবং সেটা ভিভো X60 Pro এর সাথে কম্পেয়ার করবো আমরা এই ফোনটাকে, কারণ সেখানেও ফ্ল্যাগশিপ প্রসেসর আছে, সব কিছু ফ্ল্যাগশিপ গ্রেডের আছে। তো সেখানে কিন্তু হেড টু হেড কম্পিটিশন হবে, কে জেতে সেটা দেখার জন্য চোখ রাখবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিও এখানে শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। শুট শেষ তো, তাহলে চলো এবার গুছিয়ে ফেলি। আমাদের 50,000-এর ক্যামেরা, 1 লাখের আইফোন, 1 লাখ না 80,000-এর হচ্ছে ভিভো X60 Pro প্লাস, রিয়েলমি X2 Pro, আরও কী আছে এদিক ওদিক কোথাও কিছু পড়ে আছে কিনা দেখি। মানে ধান খেতে আজকে আমরা সোনা ছড়াতে এসেছি, এরকমই ব্যাপারটা। ভিভো মানে ভিডিওর জন্য আমাদের কি করতে হয়, ভিভোর ফোনটার এখন তুলতে হবে না ভিডিও। লো লাইটে ভিভো X60 Pro প্লাসের সাথে এটার কম্প্যারিজন, এটা খুব ইন্টারেস্টিং হবে, ব্যাপারটা দেখতে হবে, দাঁড়াও।